বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। মঠবাড়িয়া উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে জানাই স্বাগত। আমি শায়না আক্তার, সহকারী শিক্ষক, মঠবাড়িয়া উচ্চ বিদ্যালয়, ফেনী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে নতুন একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আজকের বিষয় হলো বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, শ্রেণী নবম দশম, অধ্যায় প্রথম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আমাদের আজকের পাঠ শুরু করি। আশা করতেছি তোমরা বই, খাতা ও কলম নিয়ে প্রস্তুত রয়েছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে কিছু ছবি দেখব। তোমরা ছবিগুলো দেখো ও চিন্তা করো ছবিগুলোতে কি বোঝানো হচ্ছে। আমরা এখানে দুটো ছবি দেখছি। প্রথমে ছবিটা হলো স্মৃতিসৌধের ছবি, আর দ্বিতীয় ছবিটা হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমরা তার নাম অনেক শুনেছি, কিন্তু আজকে ছবিতে দেখছি। এরপরে আরেকটা ছবি আমরা দেখলাম, সেটা হলো অর্থশাস্ত্র। এটা একটা গ্রন্থের ছবি, ঐতিহাসিক গ্রন্থ এটা। এরপরে আরেকটা ছবি আমরা দেখতেছি, সেটা হলো প্রাচীন মিশরের পিরামিডের ছবি। এটা অনেক পুরোনো আমলের একটা স্থাপনা। এরপরে আরেকটা ছবি আমরা স্ক্রিনে দেখছি। এখানে কিছু চিত্রের মতো দেখা যাচ্ছে। এটাকে আমরা বর্তমানে লিপি বলা হয়, এটাকে চিত্রলিপি বলা হয়। বর্তমানে আমরা এই ধরনের লেখার সাথে কোনো পরিচিত নই। এটা প্রাচীন কোনো ইতিহাসে আমরা পাই। এটা প্রাচীন কোনো লেখার একটা বৈশিষ্ট্য আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে তোমরা আরেকটা ছবি দেখছো, সেটা একটা মানুষের ছবি। যদিও মানুষের এই সাজগোজ বর্তমানে আর দেখা যায় না। এটাও প্রাচীন কোনো আমলের সাজগোজালা একজন মানুষের ছবি আমরা দেখতে পাচ্ছি। এরপরে আরেকটা ছবি এসছে, দেখো, সেটা হলো একটা স্থাপনার ছবি। প্রাচীন আমলের একটা স্থাপনা, যেটা অনেকটা ভেঙে চুরে বা একটু অনেকটা নষ্ট হয়ে গেছে, তারপরেও স্থাপনাটা এখনো দাঁড়িয়ে আছে, আমরা দেখতে পাচ্ছি এটাকে। এরপরে আরেকটা ছবি আমরা দেখলাম, সেখানে একটা পুস্তকের ছবি আছে। এটা হলো মদিনার সনদ। শিক্ষার্থীবৃন্দ, দেখো এই ছবিগুলো সাথে কিসের সম্পর্ক রয়েছে। এর ছবিগুলোর সাথে একটা জিনিসের সম্পর্ক আছে, সেটা হলো ইতিহাসের। যেহেতু পুরনো আমলের কথা, পুরনো আমলের ছবি, এখানে আমরা স্মৃতিসৌধ দেখতে পাচ্ছি। সেটাকে দেখলে আমরা বুঝতে পারি আমাদের মুক্তিযুদ্ধের কথা, সেটাও আমাদের ইতিহাস। তারপরে বঙ্কিমচন্দ্র, উনিও আমাদের অনেক পুরনো আমলের কবি, উনিও ইতিহাস। তারপরে যে এখানে মুখোশালা বা উপরে ক্যাফালা একটা ছবি দেখতে পাচ্ছি, এটাও আমরা বর্তমানে দেখি না। এগুলো পুরনো আমলের যত কথা, যত ছবি, যত স্থাপনা, যত পুস্তক আমরা দেখি, এটা হলো আমরা সব পুরনো আমলের স্মৃতি আমরা বলতে পারি। এগুলো দেখে আমরা কি বুঝতে পারি, এগুলোর সাথে কিসের সম্পর্ক রয়েছে। তবে এই ধরনের ছবিগুলোকে আমরা কি বলবো? বলো শিক্ষার্থীবৃন্দরা। আমি মনে করতেছি যে তোমরা এতক্ষণে অনেক কিছু চিন্তা করে করছো। এগুলো দেখে আমরা ইতিহাসের কোন জিনিসটাকে বুঝতে পারি। এটার সাথে আমাদের ইতিহাসে একটা জিনিসের সম্পর্ক রয়েছে, সেটা হলো এগুলোর সাহায্যে আমরা ইতিহাসকে বুঝতে, জানতে এবং বিচার বিশ্লেষণ করতে পারি, যাকে আমরা বলতে পারি ইতিহাসের উপাদান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয় হবে ইতিহাসের উপাদান। ইতিহাসের উপাদান আমরা পড়ব। সবার আগে আমরা জানবো ইতিহাস কি। ইতিহাস শব্দটির উৎপত্তি ইতিহাস শব্দ থেকে, যার অর্থ ঐতিহ্য। ইতিহাস শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে এরূপ দাঁড়ায় ইতিহাস যোগ আস। গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে ইংরেজি হিস্ট্রি শব্দটির উৎপত্তি, যার বাংলা প্রতিশব্দ হচ্ছে ইতিহাস। ইতিহাসের জনক হেরোডোটাস হিস্টোরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন। তার মতে ইতিহাস হলো যা সত্যিকার অর্থে ছিল বা সংগঠিত হয়েছিল, তা অনুসন্ধান করা ও লেখা। শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছ।
যেটা হলো ইতিহাসের জনক হেরোডোটাস, তার ছবি। আমরা পড়ি বইতে, কিন্তু আমরা তো তাকে দেখি না। এখন আমরা স্ক্রিনে দেখাতে পাচ্ছি যে উনি হলেন ইতিহাসের জনক হেরোডোটাস। এরপরে তোমরা দেখো, আধুনিক ইতিহাসের জনক জার্মান ঐতিহাসিক লিওপোল্ড ফন র্যাঙ্কে মনে করেন প্রকৃতপক্ষে যা ঘটেছিল তার অনুসন্ধান ও সত্য বিবরণই হলো ইতিহাস। এখানে আমরা দুজন ঐতিহাসিকের নাম পেয়েছি। একজন হলো হেরোডোটাস, যিনি ইতিহাসের জনক, যিনি প্রথম হিস্টোরি শব্দটি ব্যবহার করেন। আরেকজন হলো আধুনিক ইতিহাসের জনক, উনি জার্মান ঐতিহাসিক, উনি হলেন লিওপোল্ড ফন র্যাঙ্কে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই দুজন ঐতিহাসিকের নাম অবশ্যই মনে রাখবে, কারণ এই দুজন ঐতিহাসিকের নাম আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন আনসার হিসেবে আমরা পেয়ে থাকি। এগুলো জানলে আমরা পরবর্তীতে অনেক উপকৃত হব, অনেক প্রশ্নের আনসার ইজিলি দিতে পারবো। চলো আমরা এরপরে আরো কিছু জেনে নিই। এবার আমরা জানবো ইতিহাসের উপাদান বলতে কি বুঝি বা কি বোঝায়। ইতিহাসের উপাদান কি? যেসব তথ্য প্রমাণের উপর ভিত্তি করে ঐতিহাসিক সত্যকে প্রতিষ্ঠিত করা সম্ভব তাকেই ইতিহাসের উপাদান বলা হয়। যেমন তাম্রলিপি, মুদ্রা, দলিল ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখলাম যে তাম্রলিপি পুরনো আমলে, মুদ্রা, দলিল, এগুলো থেকে পুরনো আমলের অনেক কথা, অনেক কাহিনী, অনেক ঘটনা আমরা জানতে পারি, যার কারণে এগুলোকে আমরা ইতিহাসের উপাদান বলে মনে করতেছি এবং এগুলো ইতিহাসের উপাদান। এবার আসি আমরা ইতিহাসের উপাদানের প্রকারভেদ। সঠিক ইতিহাস লিখতে ঐতিহাসিক উপাদানের গুরুত্ব অপরিসীম। ইতিহাসের উপাদানকে দুই ভাগে ভাগ করা যায়, লিখিত ও অলিখিত। শিক্ষার্থীবৃন্দ, ছবিগুলো দেখো, চেনার চেষ্টা করো। এর কিছু ছবি আসবে, তোমরা দেখতে থাকো। এখানে একটা ছবি আসছে, ছবিটা হলো আবুল ফজর। উনি কে? তোমরা তো চিনো না, আমি বলি উনি হলেন একজন ঐতিহাসিক। তার লেখা অনেক গ্রন্থ আছে, যেগুলোর সাহায্যে আমরা ইতিহাসের অনেক তথ্য উপাত্ত পেয়ে থাকি। আর একটা ছবি আসছে, ছবির এই লোক হলো ইবনে বতুতা। তোমরা তার নাম শুনে থাকবে, বইতে দেখো তার নাম আছে। এরপরে আরেকটা ছবি দেখো, অর্থশাস্ত্র। এটা একটা পুস্তিকার নাম, এটা হলো একটা ইতিহাস নির্ভর পুস্তিকা, যার লেখক হলো কৌটিল্য। এরপরে আসো তবকাত-ই-নাসিরী, মিনহাজ-ই-সিরাজের একটা লেখা বই, যেটাও ইতিহাস নির্ভর বই, যেটাও আমরা আমাদের পাঠ্যপুস্তকে এই নামটা পেয়েছি। এরপর আসো রাজতরঙ্গিনী, এটাও আর একটা ইতিহাস নির্ভর বই, যেগুলো সাহায্যে আমরা অনেক ইতিহাসের তথ্যপত্র পেয়ে থাকি। এরপরে দেখো আইনি আকবরী, যার লেখক আবুল ফজর। তাহলে দেখো, আবুল ফজরের ছবি দেখলাম আমরা, ইবনে বতুতার ছবি দেখলাম, অর্থশাস্ত্র, তবকাত-ই-নাসিরী, রাজতরঙ্গিনী, এগুলো হলো ইতিহাস নির্ভর ছবি। এই ছবিগুলো দেখে আমরা বুঝতে পারলাম যে এই পুস্তকের সাহায্যে এই ঐতিহাসিক এবং পর্যটক এদের বিবরণ থেকে, এদের লেখনী থেকে আমরা ইতিহাসের অনেক তথ্য, অনেক কাহিনী, অনেক ঘটনা আমরা পেয়ে থাকি, যেগুলোর সাহায্যে আমরা সঠিক ইতিহাস লিপিবদ্ধ করা সম্ভব হয়েছে। এখানে আমরা কিছু ছবি দেখলাম। এরপর আমরা দেখব ইতিহাস রচনায় লিখিত উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র ইত্যাদি। দেশে বিদেশি সাহিত্যকর্মেও তৎকালীন সময়ের কিছু তথ্য পাওয়া যায়, যেমন কৌটিল্যের অর্থশাস্ত্র আমরা দেখেছি, কলহনের রাজতরঙ্গিনী, মিনহাজ ও সিরাজের তবকাত-ই-নাসিরী, আবুল ফজলের আইনি আকবরী। প্রিয় শিক্ষার্থী, আমরা এই যে আমরা যে উদাহরণগুলো দিলাম, সেগুলোর ছবি আমরা দেখেছি, আমরা যাতে মনে রাখতে পারি। ছবিগুলো আমরা কেন দেখছি? যাতে আমরা মনে রাখতে পারি। এখানে অনেকগুলো ছবি আছে, দেখো এখানে পুরোনো আমলের কিছু বই আছে, ডকুমেন্ট আছে, দলিলপত্র আছে, পুস্তক আছে। এগুলার ভিতরে যে লিখিত যে তথ্যগুলো আছে, সেখান থেকে ইতিহাসের অনেক ঘটনা, অনেক কাহিনী সংগ্রহ করা সম্ভব। ঐতিহাসিকেরা এদের সাহায্যে ইতিহাস রচনা করতে সক্ষম হয়েছে।
এরপর দেখো একটা ছবি আসছে, দেখো এই ছবিটা কার? হিউয়েন সাং। আমরা নামটা শুনেছি, হিউয়েন সাং অনেকবার শুনেছি নামটা। তারপর দেখো আর একটা ছবি দেখতে পাচ্ছ, এই ছবিটাকে আমরা জানি না, আমরা দেখবো। এটা হলো ফাহিয়েন। এরপর আর একটা ছবি দেখো, এটা হলো ইবনে বতুতা। শিক্ষার্থীবৃন্দু, এই তিনজন কিন্তু আমাদের দেশের লোক নয়, এরা বিদেশি লোক। তাহলে এদের সাথে আমাদের বাংলার ইতিহাসের কি সম্পর্ক? অবশ্যই সম্পর্ক আছে। এরা হলো পরিব্রাজক, মানে পর্যটক যাদেরকে বলি, যারা বিভিন্ন দেশ বিদেশে ঘুরে বেড়ান এবং সেই দেশের ইতিহাস রচনা করেন। এই তিনজন পর্যটক আমাদের দেশে এসেছিলেন এবং আমাদের দেশের সম্পর্কে অনেক কথা, অনেক তথ্য, অনেক বিবরণ ওনাদের মানে গ্রন্থে লিখে গেছেন, খবর কাহিনীতে লিখে গেছেন, যেগুলো পরবর্তীতে সংগ্রহ করে আমরা আমাদের বাংলার ইতিহাস রচনা করতে ঐতিহাসিকরা সম্ভব হয়েছে। এরপর দেখো, বিদেশি পর্যটকদের বিবরণ সবসময় ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান বলে বিবেচিত। যেমন 5 থেকে 7 শতকে বাংলা আগত জৈনিক পরিব্রাজক ফাহিয়েন, হিউয়েন সাং ও ইৎসিং এর বর্ণনা। পরবর্তীতে আফ্রিকান পরিব্রাজক ইবনে বতুতার লেখাতে তৎকালীন সমাজ, অর্থনীতি, রাজনীতি, ধর্ম, আচার অনুষ্ঠান সম্পর্কে বেশ কিছু তথ্য জানা যায়। এছাড়া সরকারি নথি, চিঠিপত্র ইত্যাদি থেকেও নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করা সম্ভব। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা পরিব্রাজক যারা, তাদের সম্পর্কে জানলাম। তারা আমাদের দেশ সম্পর্কে যেসব কথা লিখে গেছেন, সে কথা থেকে আমরা তৎকালীন আমাদের দেশের সমাজ কেমন ছিল, অর্থনীতি কেমন ছিল, রাজনীতি, ধর্ম, আচার অনুষ্ঠান কেমন ছিল, সে সম্পর্কে আমরা অনেক তথ্য পেয়েছি। তাই আমাদের বাংলার ইতিহাসে এই তিনজন পর্যটকের নাম খুবই স্মরণীয়। এরপর শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আরো কিছু ছবি দেখব। ছবি দেখে দেখে আমরা শিখব। দেখো, এখানে একটা ছবি আছে যাকে আমরা বলি ইমারত বা রাজপ্রাসাদও বলতে পারি। এরপরে আরেকটা ছবি দেখো, এখানে একটা ছবি আসছে, এটা হলো স্তম্ভলিপি। এখানে যে তোমরা এগুলো দেখতে পাচ্ছ, ফিলারগুলো, আমরা ইংরেজিতে ফিলার বলি, কিন্তু এটাকে স্তম্ভ বলা হয়। বিভিন্ন বিল্ডিং এর স্তম্ভ, স্তম্ভের গায়ে নকশা থাকে, লেখা থাকে। এই স্তম্ভের গায়ে কিন্তু অনেক লেখা, যদি এটা নকশা মনে হচ্ছে কিন্তু এটা একটা লেখা, লিপি। বুঝতে পারছো? এই লিপি মর্ম উদ্ধার করে কিন্তু ইতিহাস রচনা করা সম্ভব। তারপর দেখো, এখানে একটা কি দেখতে পাচ্ছ? শিলালিপি। এটা একটা শিলা মানে পাথরখণ্ড। সেই পাথরখণ্ডতে যে লেখাটা আছে সেটাকে বলা হয় শিলালিপি। শিলালিপির পাঠ উদ্ধার করেও অনেক ইতিহাস রচনা করা সম্ভব হয়েছে। এরপর এখানে দেখো সিলমোহর। সিলমোহর কেন ইতিহাসের উপাদান? কারণ সিলের গায়ে অনেক লেখা থাকে, সন লেখা থাকে। তাহলে সন এবং লেখা দেখে বোঝা যায় যে এটা কোন রাজার আমলের বা কোন সময়ের ঘটনা, কত শতকের ঘটনা, এগুলো উদ্ধার করা সম্ভব। তাই এই জন্য সিলমোহর, শিলালিপি, ইমারত এগুলো আমাদের ইতিহাসের উপাদান। এরপরে দেখো মুদ্রা। মুদ্রার গায়ে তোমরা খেয়াল করে থাকবে যে, দেখে থাকবে যে মুদ্রার গায়েও কিন্তু লেখা থাকে, সন লেখা থাকে। তারপরে যে দেশের মুদ্রা ওই দেশের সরকারের নাম লেখা থাকে, অনেক কিছু থাকে, অনেক ছবি থাকে। যেমন আমাদের বাংলাদেশের মুদ্রার গায়ে আমাদের বঙ্গবন্ধুর ছবি আছে, তাই না? উনি আমাদের একজন রাষ্ট্রনায়ক, এই জন্য তার ছবি আছে। তাহলে সিল বলো, মুদ্রা বলো, স্তম্ভলিপি লেখো, ইমারত বলো, শিলালিপি, এগুলো হলো আমাদের ইতিহাসের এক ধরনের উপাদান। এই উপাদানগুলোকে আমরা কি ধরনের উপাদান বলবো? এগুলো হলো অলিখিত উপাদান। এগুলো বিস্তারিত লেখা নাই, কিন্তু এগুলোর গায়ে কিছু হালকা লিপি আছে। সেই লিপিগুলোর সাহায্যে এই ধরনের উপাদানগুলো বৈশিষ্ট্য দেখে, এদের আকার ইঙ্গিত দেখে আমরা কিছুটা হলেও ইতিহাসের উপাদান সংগ্রহ করতে পারি। এই জন্য এগুলোকে বলছে অলিখিত উপাদান। তাহলে আমরা বলবো, যেসব বস্তু বা উপাদান থেকে আমরা বিশেষ সময়, স্থান বা ব্যক্তি সম্পর্কে বিভিন্ন ধরনের ঐতিহাসিক তথ্য পাই, সেই বস্তু বা উপাদানই প্রত্নতাত্ত্বিক নিদর্শন। প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমূহ মূলত অলিখিত উপাদান ভুক্ত, যেমন মুদ্রা, শিলালিপি, স্তম্ভলিপি, তাম্রলিপি, ইমারত ইত্যাদি। এই সমস্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা এবং বিশ্লেষণের ফলে সে সময়ের অধিবাসীদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছ। তোমরা যতটুকু গ্যাপ থাকবে বা যতটুকু মিস করবে সেটা পরবর্তীতে তোমরা আমার ক্লাস দেখে জেনে নিবে বা বইয়ের সাহায্য নিয়ে বাকিটাও জেনে নিতে পারো। এরপরে আসি আমরা
আর কিছু ছবি দেখি। তারপর এটা হলো সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতার ছবি, যদি সিন্ধু সভ্যতা আমাদের বাংলাদেশের না, কিন্তু সিন্ধু সভ্যতার এই ছবি দেখে বুঝতে পারছি এখানে একটা ভাঙ্গা বা ভগ্নস্তূপ, ভগ্ন একটা বৈশিষ্ট্য, ভগ্নস্তূপের বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি, কোনো একটা স্থাপনার ভগ্নস্তূপ। তাহলে এটা যদিও ভেঙে গেছে, কিন্তু তারপর বোঝা যাচ্ছে যে একসময় এটা খুবই জাঁকজমকপূর্ণ একটা বৈশিষ্ট্য মণ্ডিত একটা ইমারত ছিল এখানে। যদি এটা এখন ভেঙে গেছে, কিন্তু এটা দেখে বুঝতে পারি এটা একসময় যথেষ্ট উন্নত মানের ছিল। এরপর আরেকটা ছবি দেখতে পাচ্ছি, এটা কিসের ছবি আমরা দেখবো, এটা হলো মহাস্থানগড়। এটা আমরা বাংলাদেশে অবস্থিত, এটাও কিন্তু ভগ্নস্তূপ, ভেঙে গেছে, কিন্তু তারপরে এটার বৈশিষ্ট্য দেখে আমরা বুঝতে পারছি সে সময়ে মানুষ এই ধরনের স্থাপনা যখন তৈরি করছে তারা কতটা প্রভাবশালী বা কতটা অর্থশালী ছিল, এটা আমরা বুঝতে পারি। কতটা ওদের শৈল্পিক মন ছিল, এটাও আমরা স্থাপনা থেকে বুঝতে পারি। এরপর আরেকটা ছবি আসছে, দেখো, সেটা হলো পাহাড়পুর, সেটা আমাদের বাংলাদেশে অবস্থিত। এরপর আরেকটা ছবি দেখো, এটা হলো ময়নামতি। আমার মনে হয় তোমরা অনেকে ময়নামতি, এটা পুরুলিয়া অবস্থিত, এখানে তোমরা অনেকে হয়তো দেখেও থাকবে এই ছবিটা বা এই স্থাপনাটা দেখে থাকবে। তাহলে এই স্থাপনাগুলো হলো আমাদের কি উদাহরণ। তাহলে আমরা উদাহরণ হিসেবে বর্ণনা করা যায় সিন্ধু সভ্যতা, বাংলাদেশের মহাস্থানগড়, পাহাড়পুর, ময়নামতি ইত্যাদি স্থানের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমূহের কথা। তাহলে এগুলো হলো আমাদের অলিখিত উপাদানের উদাহরণ। এগুলো কিন্তু কোথাও লিখিত ডকুমেন্ট না, কিন্তু অলিখিত, যেগুলো বিস্তারিত লেখা থাকবে না, কিছুটা সাহায্য করবে, সেগুলোকে আমরা বলি অলিখিত উপাদান। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন অন্যরকম ছবি দেখবো। দেখো এখানে একটা ছবি, ছবিগুলো আগে দেখে যাও, আমরা পরে বর্ণনা করব। আর একটা ছবি দেখো, আমরা এখানে অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি। এখানে সব ছবিতে আমরা দেখতে পাচ্ছি ভগ্নস্তূপ আছে, আবার মাটির একটা পুতুলের ছবি আছে, তারপরে এখানে দেখো টেরাকোটার ছবি আছে। এই ছবিগুলা কোথাকার ছবি? এই ছবিগুলো একটা বিশেষ জায়গার ছবি, আর সেই জায়গাটা হলো উয়ারি বটেশ্বর, যেটা আমাদের বাংলাদেশে। দেখো উয়ারি বটেশ্বর এর ছবিগুলো থেকে, এই ছবিগুলো কিন্তু উয়ারি বটেশ্বরের, এগুলো আমরা পত্রপত্রিকায় দেখেছি বা আমরা বিভিন্ন ছবিতে দেখেছি। সেখানে কি কি পাওয়া গেছে, খেলনার মতো জিনিস পাওয়া গেছে, মাটির হাঁড়িপাতি, কিছুটা পাথর খণ্ড, তারপরে এখানে টেরাকোটার ছবি, গহনার ছবি, তারপরে কূপের ছবি। এই ছবি, এই যে একটা স্থাপনা উদ্ধার করা হয়েছে, এই স্থাপনাগুলো হলো আমাদের উয়ারি বটেশ্বর। এখানে উয়ারি বটেশ্বরের আরো দুটো ছবি আছে, যদি ছবিগুলো ক্লিয়ার না, ছবি তো তাই পুরোপুরি বোঝা যাচ্ছে না, কিন্তু এটাই উয়ারি বটেশ্বরের ছবি। দেখো, নতুন নতুন প্রত্নতাত্ত্বিক আবিষ্কার বদলে দিতে পারে একটি জাতির ইতিহাস। যেমন সম্প্রতি নরসিংদীর উয়ারি বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক আবিষ্কার। তাহলে উয়ারি বটেশ্বর কোথায়? বাংলাদেশের নরসিংদীতে। ওই অঞ্চলের প্রত্নতাত্ত্বিক নিদর্শনে প্রমাণিত হয়েছে যে বাংলাদেশের 2500 বছর পূর্বেও নগর সভ্যতার অস্তিত্ব ছিল। এই আবিষ্কারের ফলে বদলে যাচ্ছে বাংলার প্রাচীন সভ্যতার সম্পর্কে অনেক ধারণা। অদূর ভবিষ্যতে নতুন করে লিখতে হবে বাংলার প্রাচীন ইতিহাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এই যে আমরা উয়ারি বটেশ্বরের যে আবিষ্কারগুলো, এই আবিষ্কারগুলো প্রত্নতাত্ত্বিক আবিষ্কার। এটা যদি এটা আমরা আবিষ্কার না হতো, তাহলে আমরা বুঝতে পারতাম না আজ থেকে 2500 বছরে বাংলার কেমন অবস্থা ছিল। এখন আমরা বুঝতে পারছি 2500 বছর পূর্বেও বাংলায় নগর সভ্যতার এবং সমৃদ্ধ নগর সভ্যতার অস্তিত্ব ছিল, সেটা উয়ারি বটেশ্বরের আবিষ্কার থেকে আমরা জেনে গেলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লিখিত উপাদান, অলিখিত উপাদান, দুটো উপাদান সম্পর্কে পড়লাম, ইতিহাস কি জানলাম। এখন আমরা দেখবো আমরা সে কথাগুলো মনে রাখতে পেরেছি কিনা, আমরা একটু মূল্যায়নে যাব। দেখো এখানে একটা প্রশ্ন এসেছে, হিস্টেরিয়া শব্দটি কে প্রথম ব্যবহার করেন? আশা করি তোমরা বলতে পেরেছো, মিলিয়ে দেখো ঠিক আছে কিনা। কে ব্যবহার করেছেন? গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস। খুব ভালো শিক্ষার্থীরা। পরের প্রশ্নটা দেখো, কাকে আধুনিক ইতিহাসের জনক বলা হয়? মনে করতে পারছো নিশ্চয়। দেখো, জার্মান ঐতিহাসিক লিওপল্ড ফন রেকে, উনি হলেন আধুনিক ইতিহাসের জনক।
এরপরে আসো, ইবনে বতুতা কোন দেশের পরিব্রাজক? নিশ্চয় তোমরা মনে রাখতে পেরেছ, দেখো ঠিক আছে কিনা। ইবনে বতুতা হলো আফ্রিকান পরিব্রাজক। পরের প্রশ্নটা দেখো, কোন কোন চৈনিক পরিব্রাজক এই দেশের বিবরণ দিয়েছিলেন? আমরা 3 জন চৈনিক পরিব্রাজকের নাম পড়েছিলাম, মনে আছে? মিলিয়ে দেখো। ফাহিয়েন, হিয়ানশাং ও ইৎসিন, এই 3 জন চৈনিক পরিব্রাজক বাংলাদেশ সম্পর্কে বিবরণ দিয়েছিলেন। উয়ারি বটেশ্বরে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন কি প্রমাণ করে? কি প্রমাণ করে শিক্ষার্থী বন্ধুরা বলো। 2500 বছর পূর্বে বাংলায় নগর সভ্যতার অস্তিত্ব ছিল। উয়ারি বটেশ্বরে প্রাপ্ত নিদর্শন থেকে বোঝা যায় যে 2500 বছর পূর্বেও বাংলায় নগর সভ্যতার অস্তিত্ব ছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় তোমরা এতক্ষণে সব প্রশ্ন উত্তর আমার সাথে মিলিয়ে ফেলেছ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি মনে করি তোমরা এই যে এতক্ষণ আলোচনা থেকে তোমরা ইতিহাসের উপাদানগুলো আলাদা করতে পারবে, কোনগুলো লিখিত উপাদান, কোনগুলো অলিখিত উপাদান। লিখিত উপাদানের অনেক বিবরণ এসেছে, অনেক পুস্তকের নাম এসেছে, তোমরা সেগুলো মনে রাখার চেষ্টা করবে। আজকে তাহলে আমরা আর কি বেশি কিছু করবো না শিক্ষার্থী বন্ধুরা। চলো তোমাদের জন্য বাড়িতে চর্চা করার জন্য একটা প্রশ্ন দিয়ে নিই। ইতিহাসের লিখিত ও অলিখিত উপাদানের একটি তালিকা তৈরি করো। তোমরা খুব সহজে এটা পারবে, বইয়ের সাহায্যেও পারবে, আমার আলোচনা থেকেও পারবে। তোমরা লিখবে, যদি না লিখো তাহলে তোমরা এগুলো মনে রাখতে পারবে না। যতক্ষণ লিখবে না ততক্ষণ দেখবে যে ভুলে গেছে। মনে রাখার জন্য একটু লেখালেখি করতে হয়, তাই লেখার ব্যবস্থা করার জন্য আমি এই প্রশ্নটা দিলাম। যদি আমার সাথে তোমাদের আবার দেখা হয় স্কুলে, তখন আমি জিজ্ঞাসা করবো কে কতটা উপাদান লিখতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, আজকে তাহলে আমরা এতটুকুই পর্যন্ত থাক। আগামীতে আমি অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেকে সুস্থ রাখার চেষ্টা করবে, পড়াশোনা একটু মনোযোগ নেবে। যদিও আমরা এই অবস্থা একদিন কাটিয়ে উঠবো, আবার আমরা পুনর্মিলনের মতো স্কুলে আসবো। ততক্ষণে সবাই ভালো থাকো। সবাইকে ধন্যবাদ।